বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। লাইভটির টাইটেল দেখেছেন আপনারা, যে একটি কুকুর জীবিকার সন্ধানে। লাইভের টাইটেল হচ্ছে, এ কথার অর্থ আমি বিশ্লেষণ করব। তার আগে আমি বলবো, আমার এই লাইভটি যারা দেখবেন, যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করে দিবেন। তো যে কথা বলছিলাম, একটি কুকুর জীবিকার সন্ধানে, সেই কথার প্রথমে আমাকে চলে যেতে হবে আমাদের গ্রামে। গ্রামে এখন আমি শহরে থাকি, যখন গ্রামে ছিলাম বা ছোট থেকে বড় হয়েছি গ্রামে, বা মাঝখানে রিসেন্ট পাস্টে আমি গ্রামেই একটানা 7 বছর ছিলাম। তো তখন আমি একটি বিষয় লক্ষ্য করেছি, আমাদের গ্রামে অনেক কুকুর রয়েছে। প্রত্যেকটা গ্রামে কুকুর থাকে বা থাকবে, এটাই স্বাভাবিক। পরিবেশের জন্য অত্যন্ত উপকারী হচ্ছে কুকুর। তো আমি গ্রামে যখন ছিলাম, কুকুর দেখলাম বা কুকুর দেখি কন্টিনিউ। তো সেক্ষেত্রে দেখি যে কুকুরগুলো কন্টিনিউ দৌড়ের উপর থাকে, একটি জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। এর কারণ হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে, এই কুকুরগুলো খাবার পাচ্ছে না। তারা কোনোভাবেই খাবার ম্যানেজ করতে পারতেছে না। পেটে ক্ষুধা থাকে, যখন পেটে প্রচন্ড ক্ষুধা থাকে, স্বাভাবিকভাবে তারা খাবার জোগাড় করার চেষ্টা করবে। কন্টিনিউ দেখা যায় যে কুকুর দৌড়ের উপর থাকে। তো দৌড়ের উপর থাকে, এটা স্বাভাবিক। দৌড়ের উপর থাকবে, কুকুর খাবার খুঁজবে, এটাই তো স্বাভাবিক। প্রকৃতি থেকে খাবার খাবে, খাবার খেয়ে বেঁচে থাকবে, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আবার ভিডিও করার কি দরকার? অবশ্যই দরকার আছে, বিধায় আমি আর কি আজকে লাইভটি করা। তো দেখেন একটা বিষয়, যখন আমাদের ছোট সময়, তখন কিন্তু আমাদের এই দেশ ডিজিটাল ছিল না, বা এত ধনী ফ্যামিলিও ছিল না, বা এত টাকা পয়সা মানুষের কাছে ছিল না। আজকে যেটা হয়েছে, ধরেন আপনি 30 বছর আগের কথাই বলি, 30 বা 25 বছর আগে, তখন গ্রামের কুকুরগুলো খুব বেশি খাবার পাইতো। কিভাবে খাবার পেত? এখন যে স্যানিটেশন ব্যবস্থা, ওই সময় আমাদের গ্রামে বা বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামে স্যানিটেশন ব্যবস্থা ছিল না, খোলা বাথরুম ছিল। তো সেখান থেকে কুকুর খাবার খেত। এরপরে আসেন, প্রত্যেকটা বাড়িতে, গৃহস্থ বাড়িতে ভাতের মার ছিল। ভাতের মার কুকুরের জন্য রেখে দিত প্রত্যেকটা পরিবার, যেগুলো কুকুরের খাবার কুকুর খাবে। এরপরে উচ্ছিষ্ট খাবার যেগুলো ছিল, যদি নষ্ট হইতো খাবার, এগুলো কুকুরের জন্যই রেখে দিত। কিন্তু 25 বছরের এগেনস্টে আজকে 2024 সাল বা 2020 সাল বা 2015 সাল, এই সময়গুলোতে এসে সেই কুকুরের খাবারগুলো আর নেই। কেন নেই? প্রথমত হচ্ছে, স্যানিটেশন ব্যবস্থা খুবই উন্নত হয়েছে। খোলা বাথরুম নেই, কাঁচা বাথরুম নেই কারো। স্যানিটেশন ব্যবস্থা ভালো হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। দরকার ছিল, এটা হয়েছে খুব ভালো। মানবদেহে রোগ ব্যাধি কম হবে, খোলা বাথরুমের মাধ্যমে জীবাণু ছড়ায়, এটাই স্বাভাবিক। তো আমরা আধুনিক হয়েছি, স্যানিটেশন ব্যবস্থা হয়েছে খুব ভালো। কুকুরের খাবার শেষ, যা হোক। বাকি রইল গ্রামের মানুষের ভাতের মার, আমাদের বরিশালের ভাষায় যেটাকে আমরা ফ্যান বলি। সেই ভাতের মার কুকুর খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন দেখা যায় কি জানেন, যে কুকুরের সে ভাতের মার আর কুকুর খেতে পারে না। কারণ হচ্ছে, প্রত্যেকটা
ফ্যামিলি বা একটা বাড়িতে যে 10টা ফ্যামিলি থাকে, 8টা ফ্যামিলিতে গরু পালে মুরগি, হাঁস। এর কারণে এই ভাতের মাড়গুলো গরুর জন্য বরাদ্দ হয়ে যায়। এরপর উচ্ছিষ্ট খাবার যা থাকে, সেই খাবারগুলোও তারা মুরগিরে, গরুরে, আদারওয়াইজ তাদের পোষা প্রাণী যেটা দিয়ে প্রফিট হবে, সেই প্রফিটেবল প্রাণীকে তারা খাবার হিসেবে দেয়, কিন্তু কুকুরকে কেউ খাবার দেয় না। অর্থাৎ কুকুরের জন্য কোনো খাবার বরাদ্দ নেই। আরেকটা বিষয়, সেটা লক্ষ্য করবেন যে আমাদের আধুনিক যুগ বা চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধনের ফলে আরেকটি জিনিস হয়েছে, যেটি হচ্ছে আপনার চিকিৎসা বিজ্ঞানের কথা বলি। চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়াতে এখন আর গরু কিন্তু আগের মতো মারা যায় না। গরু, হাঁস, মুরগি, ছাগল, অর্থাৎ পোষা প্রাণী বলেন, প্রত্যেকটা মানুষ সচেতন হয়েছে, গরুর খামার করে, মুরগির খামার করে, যার কারণে তারা খুব টেক কেয়ার করে তাদের খামারের প্রতি, যার কারণে কোনো প্রাণী সহজে মারা যায় না। এখন ওইখানেও কিন্তু একটা কথা আছে, যদি আপনার এই খাবারগুলো আপনি, যেমন ভাতের মার, বাথরুম ছিল খোলা, সেটা বন্ধ করছেন, ভাতের মার দেয়া বন্ধ করছেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে পশু মানে গৃহপালিত পশু কম মারা যাচ্ছে না বললেই চলে, খুবই রেয়ার, দুই একটাও যদি খুব খারাপ অবস্থায়, সেটা মানুষ অন্য প্রসেস করে খেয়ে ফেলছে, যাই হোক। তো সেক্ষেত্রে কুকুরের খাবার কোথায়? তো সেক্ষেত্রে দেখা যায়, বা দেখেছি, আমি নিজ চোখে দেখেছি যে কুকুর খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। কোথাও খাবার নেই, কোথাও খাবার নেই। তো কুকুর কি করে, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি এরকম ঘুরতে ঘুরতে সারা দিন ক্লান্ত হয়ে যায়। তবে জানি না তারা কিভাবে বেঁচে আছে, কি খেয়ে বেঁচে আছে। তবে আমি একদিনকে আর একটা বিষয় দেখেছি, আমার নজরে আসছে। সেটি হচ্ছে, একটি কুকুরকে গাছের পাতা খেতে দেখেছি আমি, গাছের পাতা। তো আমি আসলে জানি না যে কেন ওই কুকুরটা গাছের পাতা খেয়েছে। তো আমি মনে করলাম যে ক্ষুধার যন্ত্রণায় হয়তোবা গাছের পাতা খেয়েছে। তো এখন বিষয় হচ্ছে ভাই, তাহলে আমরা সভ্যতার যুগে আসলাম, এটা তো আমাদের আনন্দের খবর, কিন্তু প্রাণীকুলের একটি প্রাণী হচ্ছে কুকুর, তাদের জন্য কি খাবার রাখলাম আমরা? আসলে তাদের খাবার তো কেড়ে নিয়েছি। আচ্ছা, ওই কুকুরদেরকে কি আলাদা করে আমাদের কি কোনো খাবার দেওয়া উচিত নয়? আমরা যদি ওদেরকে খাবার না দিই, ওরা খাবে কি বলেন? কিন্তু আমরা কোনো গৃহস্থ বা কোনো মানুষ দেখি না যে একটা কুকুরের জন্য বা দুইটা কুকুরের জন্য বাড়িতে এক্সট্রা করে একটা বরাদ্দ করতে, যে এক প্লেট ভাত দিলাম বা একটা কিছু দিলাম, কুকুর খাবে। কিন্তু সেইটা আমি খুব রেয়ার কেস, দুই একটা ফ্যামিলি হাতে গোনা তারা দিতে পারে। কিন্তু মনে করেন একটা ফ্যামিলি যদি দেয়, 10টা কুকুর থাকে, একটা ফ্যামিলির পক্ষে তো সম্ভব নয় 10টা কুকুরকে খাবার দেওয়া। তো সেক্ষেত্রে কি করণীয়? করণীয় অনেক কিছু আছে, আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে। কুকুরকে বাঁচাতে হলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, যে আমরা প্রত্যেকে যদি কিছু না কিছু খাবার তাদেরকে দেই, কুকুরগুলোকে দেই, কুকুরগুলো খেয়ে বাঁচতে পারবে। কিন্তু বিপরীতমুখী এরকম দেখা গেছে, বা এরকম দেখি, যে কুকুর খাবার না পেয়ে গৃহপালিত যেমন ছাগল, অনেক আমাদের গ্রামে দেখেছি আমি, অনেকের ছাগল কামড়ায়, অর্থাৎ ছাগল খেতে চায় তারা। তখন কি করে, ওই গৃহস্থ বা এলাকার মানুষজন যদি ছাগল কামড়ায় কুকুরে, তখন কুকুরে ধাওয়া করে অনেক কুকুরকে মেরে ফেলে এরা। এদেরকে আমি দেখেছি, অনেককে দেখেছি, যে অনেক কুকুরকে 7, 8, 10, 20 জন ধাওয়া করে পানির মধ্যে ফেলে যে কোনো একটা ফাঁদ পেতে এই কুকুরদেরকে মেরে ফেলে। কোনো কোনো কুকুরকে মারতে না পারলেও মনে করেন টর্চারিং করে, তাতে ক্ষত হয় শরীরে, ক্ষত হয়ে পোকা তৈরি হয়,
কুকুরটা যন্ত্রণা ভোগ করে, এরকম অনেক 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 দেখেছি। আবার এরকম দেখেছি মানুষের এগুলা নিয়ে একটা পৈশাসিক আনন্দ করতেও দেখেছি। কিরকম কুকুরকে খাবার দেওয়ার কথা বলে ডেকে আনছে, খাবার দেখিয়ে ডেকে আনছে, ডেকে আনার পরে গরম গরম পানি মেরে দিচ্ছে শরীরে, কুকুরের শরীরে। এরকমও দেখা যায় যে খাবার দিয়ে ডেকে পরে গরম পানি মেরে দেয়। এরপরে আসেন, শুধু গরম পানি দিয়ে শেষ করে না, এটা ট্যাডা বা ঝুঁকি এরকম কিছু গ্রামের যে ইয়া থাকে, মাছ ধরার কৌশল, সেইগুলো দিয়ে আর কি কুকুরকে আঘাত করে। আঘাত করলে কুকুর তো ক্ষতবিক্ষত হয়ে যায়। এরকম আরো ঘটনা দেখেছি আমি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কুকুরকে ইয়া দিছে আপনার এই কি বলে, রুটি দিচ্ছে, রুটির ভিতরে সুই, কাঁথা সেলাই করার জন্য যে সুই, সুই দিয়ে দিছে। সুই দিয়ে কুকুর যখন খাবারটা খেতে যায় তখন ওই সুইটা তার মুখের ভিতর ইয়ে করে, গেঁথে যায়, তখন মুখ থেকে প্রচন্ড পরিমাণ রক্ত বের হয়। গ্রামে এগুলো দেখছি আমি, আমার নিজ চোখে দেখা। কিন্তু বন্ধুগণ, বিষয় হচ্ছে যে প্রকৃতিকে আমরা আসলে আমরা নিজেরা প্রকৃতির গলাটি হত্যা করছি। আপনি দেখেন, একটি কুকুরের কথা বলতে গেলে অনেক কথাই আসে। কিভাবে আসে? যে প্রচন্ড গরম পড়ে বর্তমানে, শীতের দিনে প্রচন্ড শীত। যে শীত, এত শীত আগে ছিল না, এত গরম আগে ছিল না। এরপর অনাবৃষ্টি। আগে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হতো। আষাঢ় শ্রাবণ মাস তো এমনিতেই বৃষ্টিকাল, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি অনবরত কম বেশি বৃষ্টি পড়তো। কিন্তু আজকে এসে দেখা গেছে যে বৃষ্টি নেই আমাদের দেশে। বৃষ্টির জন্য হাহাকার। রিসেন্ট পাস্টেই আপনারা দেখেছেন যে বৃষ্টির জন্য কত জায়গায় নামাজ পড়ানো হয়েছে, নামাজ পড়া হয়েছে বৃষ্টির আশায়। এত খরা, এত তাপদাহ, এর কারণ কোথায়? এর কারণ হচ্ছে তো ভাই, আমরা আমাদের পরিবেশকে গলা টিপে হত্যা করছি। শুধু কুকুরকেই নয়, দেখেন গাছ, যে পরিমাণ আমরা গাছ নষ্ট করতেছি, বন্যায় ভেঙে যাচ্ছে, বিনষ্ট হচ্ছে, সেই পরিমাণ গাছ কিন্তু আমরা লাগাই না। যেমন আমরা মনে করেন যে পরিমাণ জমি, আবাদি জমি যেখানে ফসল হয়, সেই ফসলটাকে নষ্ট করে আমরা সেটাকে বালুর ভরাট দিয়ে কিছু একটা করে ফেলি। তো আমাদের পরিবেশকে আমরা যে কিভাবে গলা টিপে হত্যা করছি, এখান থেকে তো আমাদের বের হতে হবে ভাই। আমরা যদি এভাবে আমাদের পরিবেশ থেকে বের হতে, আমাদের পরিবেশকে বাঁচাতে হলে আমাদেরকে এই এই পরিস্থিতি থেকে বের হতে হবে, প্রত্যেকের সচেতন হতে হবে। কুকুর বলেন, বিড়াল বলেন, অন্যান্য পশু পাখি বলেন, সবাইকে বাঁচাতে হবে। শুধু আমরা বাঁচলে হবে না। আমরা তো মনে করি আমরা খুব সুখে আছি। আমরা আজকে 2024 সালে এসে আমরা যে যেভাবে পারতেছি আরাম আয়েশ ভোগ বিলাস করতে পারতেছি, আমাদের কাছে অর্থ আছে, টাকা পয়সার অভাব নেই। দেখেন রিসেন্ট পাস্টে একটি ছাগল নিয়ে কত কাণ্ড ঘটে গেল। টাকার কত, একটি ছাগলের দাম 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা হতে পারে, সেখানে 12 লাখ, 15 লক্ষ টাকা একটা ছাগলের দাম। আর গতকালকে আমি একটা পোস্ট দেখেছি, যেটি হচ্ছে একটি খেজুর গাছ, একটি খেজুর গাছ, বংশধর গাছ বলছে ওরা, সেই গাছটি নাকি সৌদি আরব থেকে এনেছে, এই জন্য এই খেজুর গাছটির দাম 10 লক্ষ টাকা হাঁকানো হয়েছে। তো বন্ধুগণ, আসলে কি একটি খেজুর গাছের দাম আদৌ 10 লক্ষ টাকা আছে বলেন? কিন্তু আমরা প্রতিযোগ মানে আমরা প্রতিযোগিতায় নেমেছি, কে কার চেয়ে বেশি শো আপ করতে পারে। ও যদি গরু কোরবানি দেয় 1 লাখ টাকা দিয়ে, আমি 2 লাখ টাকা দিয়ে দেবো। ও যদি বাজারের সেরা জিনিসটা কিনতে পারে, আমিও কিনতে পারবো। অর্থাৎ আমরা আমাদের প্রতিযোগিতায়, অর্থাৎ একজন আরেকজনের যে উপরে ওঠার যে প্রতিযোগিতায় মেতেছি। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু অতিরিক্ত এভাবে থাকা ভালো নয়। আমাদের এই আধুনিক যুগে এসে আমাদের প্রাণীকুলের কথাও চিন্তা করতে হবে, পরিবেশের কথা চিন্তা করতে হবে। আর সেই চিন্তা যদি আমরা না করি, আমরা না করে যদি পরিবেশকে ক্ষত বিক্ষত করে ফেলি, তাহলে আমাদের পরিবেশ টিকবে না। আমাদের পরিবেশ যদি না টিকে বন্ধুগণ, আমরাও টিকতে পারবো না। এই কথা আমাদের আপনার সবার মাথায় রাখতে হবে। যেমন একথা, আসলে এটা আমার
নিজের একটি তাগিদ, মনের তাগিদেই আমি আজকে এই কথাগুলো বললাম। আমি দেখেছি একটি গ্রামে, আমার একটি গল্প মনে পড়ে। আমি অনেকদিন চেষ্টা করেছি কুকুরকে খাবার দিয়ে দাঁড়িয়ে ছিলাম, খাবার দিয়ে, কিন্তু কুকুর কাছে আসেনি। ভয়ে, যদি আমি মার দিই, আমি যদি লাঠি দিয়ে আঘাত করি কিংবা অন্য কোনো বস্তু তার গায়ে ছুঁড়ে মারি, এজন্য কোনো কুকুর, আমি অনেকদিন খাবার দিয়ে দাঁড়িয়েছিলাম, দেখি না, আসে না আমার কাছে আইসা যে কুকুর খাবার খাবে, সেই সাহস করতে পারে না। কুকুরকে সব সময় দেখি যে দৌড়ের উপরে আছে, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, মানুষ দেখলে সেখান থেকে খুব বেশি স্পিডে দৌড় দিয়ে পালিয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা মানুষরা অনেক সময়, বলা আমার ভাবে উচিত নয়, তারপরেও বলি, আমরা মানুষরা অনেক সময় জানোয়ারের মতো আচরণ করে থাকি। এই কুকুরদেরকে মারার জন্য যে উৎসাহটা আমি গ্রামে ছেলেদের মাঝে দেখি, দেখলে খুব কষ্ট হয়, ভাবতেও কষ্ট লাগে যে ওরাও তো প্রাণী, ওদেরকে তো আল্লাহ বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, ওদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর অশেষ কৃপায় আমরা খুব ভালো আছি। সেই ভালো থাকাটা তো ওদের মাধ্যমেই, পরিবেশ পরিস্থিতি আমাদের পক্ষে আছে বিধায় তো আমরা বাঁচতে পারতেছি। আচ্ছা, খেয়াল করে দেখবেন মরুভূমিতে অনেক তাপদাহের মধ্যে মানুষ কিন্তু টিকতে পারে না। আপনার আবার দেখেন খুব শীত, একেবারে বরফ, -30, 40, 50 ডিগ্রি পর্যন্ত যেখানে তাপমাত্রা হয়, সেখানেও মানুষ বাঁচতে পারে না। এর কারণ কি? অত্যন্ত গরম এবং অত্যন্ত শীতল এলাকার কারণ কি? তাদের পরিবেশের ব্যালেন্সটা নেই, যার কারণে ওখানে কিন্তু অত্যন্ত গরম, আবার বিপরীতমুখে অত্যন্ত ঠান্ডা, যেখানে কিন্তু মানুষ বাঁচতে পারে না। কিন্তু আমাদের দেশ দেখেন, আমাদের দেশটা এত সুন্দর একটি দেশ, ষড়ঋতুর দেশ। যেমন 20-25 বছর আগেও কিন্তু ষড়ঋতুর প্রত্যেকটা ঋতুই কিছু কিছু আমরা দেখেছি বা প্রভাব পড়তে দেখেছি, কিন্তু আজকে দেখেন ষড়ঋতুর ম্যাক্সিমাম ঋতুই কিন্তু হারিয়ে গেছে। এখন দেখা যায় যে শুধুমাত্র আপনার গরম, শীত, আর কি বলে বৃষ্টি, এই তিনটাই বেশিরভাগ। হেমন্ত, বসন্ত, তারপরে শরৎ, এই ঋতুগুলো কোথায়? এই ঋতুগুলো তো হারিয়ে গেছে, আমাদের কারণেই হারিয়েছে। এর দায়ভার কিন্তু প্রকৃতির নয়, এর দায়ভার কিন্তু আমাদেরকেই নিতে হবে। এই ঋতুগুলো কেন হারিয়ে গেল? তো এক্ষেত্রে আমাদের, আপনার আমার প্রত্যেকের নিজের অবস্থান থেকে কাজ করতে হবে। আরেকটি বিষয় না বললেই নয়, এখন দেখেন বর্তমান যে সময়, এই সময়ে একটু বৃষ্টি হলেই কিন্তু আকাশে বজ্রপাত হয়। যদি টিভির সংবাদ বা সোশ্যাল মিডিয়ায় দেখেন, বজ্রপাত হলেই কেউ না কেউ কোথাও না কোথাও মারা যায়। বছরে অনেক মানুষ মারা যায়, সঠিক পরিসংখ্যান আমি বলতে পারবো না। যেটা প্রতি বছর আমি বুঝে নেবে।
তাতে আপনার তো কোনো সমস্যা হচ্ছে না ভাই, তাকে কেন মারতে হবে বলেন? ও যদি খাবার পেত সঠিকভাবে, আপনার গৃহপালিত পশু তো ও আঘাত করতো না, কখনোই করতো না। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে কুকুরের দুইটি বিশেষ গুণ রয়েছে। কুকুরের একটি বিশেষ গুণের মধ্যে হচ্ছে সর্বপ্রথম, পৃথিবীর যত প্রাণী আছে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। কুকুর তার মালিককে অত্যন্ত ভালো জানে, অত্যন্ত ভালো জানে কুকুর তার মালিককে। যে মালিক একটি কুকুর পালেন তিনি জানেন যে কুকুর কতটা প্রাণী প্রভুভক্ত। আরেকটি বিষয় হচ্ছে যে পৃথিবীর সকল প্রাণীর মধ্যে সবচেয়ে কান সজাগ প্রাণী হচ্ছে কুকুর। আমরা সাধারণত বলে থাকি বা আপনারা জেনে থাকবেন যেটি, সেটি হচ্ছে কান সজাগ প্রাণী হচ্ছে হরিণ। আমরা বলে থাকি বা আমি বিভিন্ন ইয়াতে শুনেছি যে হরিণের নাকি সবচেয়ে কান সজাগ, অর্থাৎ বাঘ যখন শিকার করতে আসে, বাঘ বাঘের একটি বৈশিষ্ট্য হচ্ছে বাঘ শুকনো পাতার উপর মারিয়েও কিন্তু হরিণ শিকার করতে পারে, অর্থাৎ বাঘের পায়ের নিচে পাতা পড়লেও শব্দ হয় না। বাঘের একটি বিশেষ গুণ রয়েছে বা এটা বিশেষ ক্ষমতা বলা যায়। তো সেখানে যখন শুকনো পাতা মারিয়ে বাঘ চলে আসে হরিণ শিকার করার জন্য, হরিণ টের পায় না, কিন্তু হরিণের কান সজাগ, অত্যন্ত সজাগ, যার কারণে সে টের পেয়ে যায় কান সজাগ হওয়ার কারণে। কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে কুকুর হচ্ছে হরিণের চেয়েও কান সজাগ প্রাণী, অর্থাৎ হরিণের চেয়ে অনেক বেশি কান সজাগ থাকে কুকুরের। কুকুর ঘুমালো কন্টিনিউ সে কানে শুনতে পায়, যার কারণে কুকুর কিন্তু আমাদের একটি পাহারাদার বটে। একটি বাড়িতে একটি কুকুর যখন থাকবে, অনেক প্রাণী, অনেক মানুষ, জীব জন্তু আদারওয়াইজ আসতে পারবে না। সেক্ষেত্রে কুকুর আপনাকে অ্যালার্ট করবে বা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। তো সুতরাং কুকুর তো অত্যন্ত অত্যন্ত আমাদের উপকারী প্রাণী। এখানে তো কোনো কিছু বলার অবকাশ রাখে না যে কুকুর আমাদের ক্ষতি করছে। কুকুর তো আমাদের আমাদের সরাসরি উপকার করতেছে এ ভাই। এছাড়া আমরা যা দেখি না সেরকম উপকারও তো কুকুর করতেছে, আর নাহলে পরিবেশ ভারসাম্য রক্ষা হয় কিভাবে? যেমন আপনি মনে করেন একটা ইঁদুর ইঁদুর ধরে খেয়ে ফেলছে কুকুর, সাপ ধরে খেয়ে ফেলছে, অর্থাৎ এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা তৈরি করছে তো কুকুর। তো সেখানে আপনার আমি কুকুরকে কেন মারবো ভাই? এটা মারার তো কোনো দরকার নেই। এটা তো মানবিক কোনো কাজ নয়, এটা তো অমানবিক কাজ। আপনি তো মানুষ, বিবেক বিবেচনা বুদ্ধি আপনার মধ্যে রয়েছে, তো অমানবিক কাজ আপনি কেন করবেন বলেন? অমানবিক কাজ তো আমাদের দ্বারা উচিত নয়। আমরা তো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, ইনসান। তো আমাদের দ্বারা তো অমানবিক কোনো কাজ করা উচিত নয়। আমরা তো ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের ধর্ম তো অমানবিক কাজ করতে বলেন নাই। সুতরাং আমরা এই অমানবিক কাজ থেকে বিরত থাকব, এই আহ্বান থাকবে আপনাদের প্রতি। কুকুরকে মারবো না, পারলে খাবার দিব, না পারলে খাবার দিব না, ও ওর পরিবেশ থেকে খাবার খুঁজে নেবে। কিন্তু আমি আপনি কুকুরকে মেরে রক্তাক্ত করব না, মেরে ফেলবো না, পরিবেশে ওদেরকে বাঁচতে দিব। এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। এখানেই আমার আজকের টপিকস নিয়ে আলোচনা শেষ করব। যাবার আগে আবার বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কথার ভুলগুলো আমাকে শুধরিয়ে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পড়ে শিখে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমার কথাগুলি ভালো লাগে তাহলে আমার আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।